তোমরা কি রেকর্ডিং গুলো দেখো পরে? আমার তো মনে হয় না। স্যার দেখি, আপনি তো নেমাটোডের রেকর্ডটা দেন নাই স্যার, ওটা দিতে বলছিলাম গ্রুপে, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন। হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, আমি ছিলাম না এই কয়দিন, আমি ঢাকায় ছিলাম। যাই হোক। স্যার বাকি ক্লাসগুলো তো পড়লেই বুঝতে পারতেছি, নেমাটোডটা একটু সমস্যা হয়েছিল, ওইটা একটু গ্রুপে দিয়ে দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো না ওই রেকর্ডটা আছে কিনা। হ্যাঁ, আমি ওটা আসলে কোনো কনভার্ট করি নাই, দেখতে হবে যে ওটা কি অবস্থায় আছে। তো দেখো, এক্স এক হচ্ছে যে তোমাদের সেই জায়গা যেখানে এগ এর যে ডিম হয় সেই ডিমটা এটা এই জায়গাটায় থাকে। তো একটা জিনিস মনে রাখবে, নেমাটোডের ফিমেলটাই হচ্ছে প্রধান। নেমাটোডের ফিমেলটাই হচ্ছে প্রধান, এটি হচ্ছে প্যারাসাইটিক নেমাটোড যেটি রোগ সৃষ্টি করে, ঠিক আছে। তো এক্স একটা এই জায়গাটায় থাকে, কোথায়? যেখানে হচ্ছে তোমার একদম নিচের অংশ। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আরজিসি। আরজিসি মানে কি? রেকটাল গ্ল্যান্ড সেল। হ্যাঁ, ঠিক আছে। রেকটাল গ্ল্যান্ড সেল মানে আবার আরো ক্লিয়ার হও, শুধু ওইটুকুই মনে রাখো না, এটা হচ্ছে সেই সেল যেটি দ্বারা এদের রেচন কর্ম সম্পাদন করে। আচ্ছা, এখন দেখো, আমরা এর আগে বলেছিলাম যে ওরিফেস কি। দেখো নিচে লেখা আছে ওরিফেস, এটা হচ্ছে যে ওপেনিং, একদম মাথার দিকের অংশ। চিত্রে দেখো ঠিক উপরের অংশটার নাম হচ্ছে ওরিফেস, ওখানে লেখা আছে। এটি দিয়ে কি হয়, যে প্লান্ট প্যারাসাইটিক নেমাটোডের যে ওপেনিংটা থাকে, মুখটা থাকে, ছিদ্রটা থাকে, সেটি হচ্ছে ওরিফেস। আর এটি দিয়ে কি হয়, স্টাইলেটটা বের হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখো চিত্রের মধ্যে স্টাইলেটটা ঠিক ওরিফেসের দিকে অগ্রসরগামী হয়ে আছে। এখন যখন এরা হচ্ছে যে কোথাও হচ্ছে ইনভার্ট করবে, আক্রমণ করবে, তখন ওরিফেস দিয়ে স্টাইলেটটা বের করে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কর্পাস রেজিয়ন। আমি বলেছিলাম কর্পাস রেজিয়ন কি? কর্পাস রেজিয়ন মানে হচ্ছে এর বডি, এর বডিটাই হচ্ছে কর্পাস রেজিয়ন। তো দেখো, কর্পাস রেজিয়ন কোন কোন অংশটুকু, সম্পূর্ণ চিত্রটা খেয়াল করো। চিত্রটা হচ্ছে আহ মাথার দিকে সামান্য একটু তোমার হচ্ছে বৃন্তের মতো অংশ আছে, মাঝখানে পেটটা বেশ মোটা। হ্যাঁ, আর নিচে আছে হচ্ছে এক্স এক। এক্স একের জায়গাটুকু আলাদা করা আছে। তো এক্স একের জায়গার পর থেকে শুরু করে মাথার ওই বৃন্ত পর্যন্ত তোমরা হচ্ছে এটিকে তোমার হচ্ছে কর্পাস রেজিয়ন বলা হয়। ঠিক মাঝখানের যে চ্যাপ্টা অংশটা রয়েছে, এই অংশটাই হচ্ছে তোমার কর্পাস রেজিয়ন। কর্পাস রেজিয়নের উপরের অংশকে বলা হয় প্রি কর্পাস, কর্পাস রেজিয়নের নিচের অংশকে বলা হয় পোস্ট কর্পাস। বুঝেছো? আর হচ্ছে স্যার মাঝখানে। আরেকবার বলেন। হ্যাঁ, স্যার বলো। ওরিফেসটা বাদ দিয়ে যে মাঝখানের যে ডিমের মতন চ্যাপ্টা অংশটা, ওইটা হচ্ছে কর্পাস রেজিয়ন। হ্যাঁ হ্যাঁ, কর্পাস রেজিয়ন মাঝখানের অংশটা। যদি এটাকে খুব ভালোভাবে খেয়াল করো, দেখো এটা দেখতে মনে হচ্ছে কি যে পেঁয়াজ রসুনের মতো লাগছে এখান থেকে। হ্যাঁ, চিত্রটা। জি স্যার। তাহলে পেঁয়াজ রসুনের ঠিক উপরের অংশটা যেটা দেখো, যে বৃন্তের মতো যে জায়গাটা বোটার মতো থাকে, এই অংশটা হচ্ছে তোমার প্রি রেজিয়ন, প্রি কর্পাস রেজিয়ন। মানে এখান থেকে কর্পাস, ওইটা বাদ দিয়ে শুরুটা হচ্ছে প্রি কর্পাস রেজিয়ন, মানে বোটার মতো অংশটা। মাঝখানে পেঁয়াজ রসুনের যে তোমার মাঝের অংশটা, যেটা আমরা কেটে কেটে খাই, সেই রকম একটা অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার কর্পাস রেজিয়ন। এই অংশটার নামই কর্পাস। আর নিচে যে অংশটা আছে এক্স একের মতো একদম একটু নিচের দিকে, সব শেষের অংশটার নাম হচ্ছে পোস্ট কর্পাস। বুঝেছো? মানে এক্স এক সহ নিচের অংশটি পোস্ট কর্পাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স এক সহ। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এটা হচ্ছে কর্পাস রেজিয়ন নিয়ে আমাদের কথা শেষ। তারপর হচ্ছে মেডিয়ান বাল্ব, পেজাল বাল্ব, এগুলো নিয়ে বহুবার কথা বলেছি, যে এর মধ্যে নিউরোসেক্রেটরি সেল আছে, সেল থেকে নিউরোসেক্রেটরি টক্সিন বের হয়। হ্যাঁ, এটা কোথায় আছে? স্টাইলেটের নিচের অংশ। কোথায় সেটা? নব। হ্যাঁ, এটা নিয়ে কথা হয়েছে, আর বলার দরকার নাই। কর্ডিয়া, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন ছিল, তোমরা খেয়াল করে দেখো। কর্ডিয়া বলেছিলাম যে একদম হৃৎপিণ্ডের অংশ, মানুষের সবারই হচ্ছে কর্ডিয়া আছে, মানে হৃৎপিণ্ডের অংশটা সব প্রাণীর আছে। তো এদের তো, এরা যেহেতু সরল জীব, এদের কর্ডিয়াটা ঠিক দেখো, যে স্টাইলেটের যে অংশটা দেখা যাচ্ছে ওখানে কর্ডিয়া দেখো, যে কর্ডিয়া অংশটা দেখানো হচ্ছে মাঝখানে। দেখো একটা একটা অংশ ওরা জি স্যার। চিত্রে আর্ট করে রেখেছে, এটি হচ্ছে কর্ডিয়া। এটি কি করে? বারবার হচ্ছে আমাদের হৃৎপিণ্ড যেমন সবসময় পালসেশন করে, সবসময় হচ্ছে পালস করে, এটিও হচ্ছে বারবার পালস করে করে কি করে, যে তোমার ওই এর পালসের মাধ্যমে কি হয়, ওই যে তোমার মেডিয়ান বাল্ব, বেজাল বাল্ব থেকে হচ্ছে কি তৈরি হয়, নিউরোসেক্রেটরি সেল তৈরি হয়, এবং সেটা স্টাইলেট দিয়ে ওই বের হয়ে চলে যায়। স্টাইলেট আবার ওরিফেস দিয়ে বের হয়, তখন স্টাইলেট দিয়ে সরাসরি গিয়ে তোমার হচ্ছে প্লান্টের হোস্ট সেলের যে জায়গাটা আক্রমণ করবে সেখানে নিঃসৃত হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো, কর্ডিয়ার পর হচ্ছে
এখানে ও আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে এটা এর কর্ডিয়াতে হচ্ছে দুইটি অংশ থাকে, এগুলোকে বলা হয় কেমোসেন্সরি অর্গান। এগুলো নিয়ে কথা বলেছিলাম যে দুইটি কেমোসেন্সরি অর্গান আছে, একটা হচ্ছে প্লাজমিড আর একটা হচ্ছে অ্যামফিড। হ্যাঁ, এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে কোঅর্ডিনেটিং বিটুইন অ্যামফিড অ্যান্ড প্লাজমিড ফর দ্য হোস্ট সারফেস, এগুলিকে বলা হয় কেমোসেন্সরি অর্গান। ঠিক আছে, আর আরেকটি নাম হচ্ছে সেন্ট্রাল সেন্সরি অর্গান। স্যার এই দুটাই তো কেমোসেন্সরি, আর আরেকটা কি বললেন? ওই দুইটির নামই সেন্ট্রাল সেন্সরি অর্গান, ওই দুইটির নামই কেমোসেন্সরি অর্গান। বুঝেছো? কেমোসেন্সরি কেন জি জানো? স্যার। কেমিক্যাল দ্বারা হচ্ছে এরা তোমার কি হয়, কেমিক্যালের মাধ্যমে এরা হলো সক্রিয় হয়, এদের সেন্স ফেরে। যেমন ক্যান্সার রোগীকে দেওয়া হয় কেমোথেরাপি, নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, কেমোথেরাপি কেন বলা হয়, কারণ এটা একটা মানে তোমার হচ্ছে অনেক উচ্চ ভর সম্পন্ন হচ্ছে কেমিক্যাল দিয়ে এই থেরাপিটা দেয়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে কেমোথেরাপি। তো এদের এরকম কেমিক্যাল দিয়ে যেহেতু এই সেন্সরি অর্গান গুলো অ্যাক্টিভ হয়, এই জন্য এদেরকে বলা হয় কেমোসেন্সরি অর্গান। ঠিক আছে। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো didelphys ovary, it is diagnostic characteristics of female melodogain whereby নিচের অংশটা একটু ভালোভাবে দেখো যে লেখাটা বোঝাই যাচ্ছে না কি লেখা আছে, আর ডেভেলপড বাই ডেলিভার্ড থ্রু দা ওপেনিং উইথিন দ্য এক্স স্যাক। আচ্ছা, ডাইডেলফিয়াস যে ওভারিটা, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স একটি তোমার হচ্ছে ডায়াগনস্টিক ক্যারেক্টার। ডায়াগনস্টিক ক্যারেক্টার মানে কি, তুমি হচ্ছে চিনতে পারবে যে এটি দ্বারা এটি আসলে ফিমেল নাকি মেল। বুঝেছো? মানে এই নেমাটোড গুলো তো দুই রকম হয়, একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল। তাহলে যার হচ্ছে তোমার ওভারি থাকবে, হ্যাঁ, সেটি হচ্ছে যে তোমার ফিমেল হবে। এখন কথা হলো তুমি কিভাবে বুঝবে যে এটি এটি হচ্ছে ওভারি আছে, তুমি সরাসরি দেখে কিভাবে বুঝবে? তুমি দুইটি নেমাটোড যদি তোমাকে দেয়া হয়, একটা পুরুষ একটা মেয়ে, তুমি দেখবে যে পুরুষ অংশটা হচ্ছে ঠিক কেঁচোর মতো, একদম ভার্মিফর্ম, যেরকম কেঁচো হয় এরকম দেখা যাবে। কিন্তু মেয়ে যেটা, এটা হচ্ছে নিচের দিকের অংশ তোমরা দেখো যে এটি একটু ফুলানো। এটি কি এই যে যে মেলোডোগাইনের যে ছবিটা তোমরা দেখছো, ফিমেল মেলোডোগাইন, এটি কি দেখে তোমাদের কেঁচোর মতো মনে হচ্ছে, ভার্মিফর্ম মনে হয় কি এটা দেখে? এটি কিন্তু দেখে ভার্মিফর্ম মনে হচ্ছে না, কেঁচোর মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে যে অন্য কিছু। তার মানে এটাতে এক্স এক থাকার কারণে, এটার হচ্ছে তোমার ডাইডেলফিয়াস ওভারি থাকার কারণে এটি হচ্ছে ওই জায়গাটা কি হয়, স্ফীত হয়ে যায়, মোটা হয়ে যায়। হ্যাঁ, তখন আর দেখতে ওটা কেঁচোর মতো মনে হয় না, এই জন্য এটিকে বলা হয় যে ডাইডেলফিয়াস তোমার হচ্ছে। তাহলে স্যার ফিমেল নেমাটোডটাকে ডায়াডেলফাস বলা হয়? না, ডাইডেলফিয়াস ওভারির একটা হচ্ছে নাম, বুঝেছো? প্রত্যেকটা ফিমেল অর্গানিজম, সেটা যে কিছু হোক, তার তো একটা ওভারি আছে, এটা তো বোঝো। যে কোনো অর্গানিজম সেটা ফিমেল হলে তার ওভারি থাকে, হ্যাঁ, ডিম্বাশয় থাকে। তো এইটার নেমাটোডের যেটি আছে সেটি হচ্ছে, সেটির নাম হচ্ছে ডাইডেলফিয়াস, মানে স্ফীত, বেশ মানে স্বাভাবিকের চেয়ে একটু বড়, ফুলে যায়। বুঝেছো কি? জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরের অংশ হচ্ছে এক্স্যাক। এক্স্যাক মানে কি, যেখানে হচ্ছে তোমার ডিমগুলো থাকে, ওদের যে ডিম সেই জায়গাটা হচ্ছে এক্স্যাক। এক্স্যাকে কিছু বিষয় আছে যে এখানে হচ্ছে তোমার ময়েশ্চার ধরে রাখে। দেখো আরজিএস একটা আছে যে রেকটাল গ্ল্যান্ড সেল, যেখানে আরজিএস থাকে, আবার আরজিসি যেটি বলো রেকটাল গ্ল্যান্ড স্যান্ড। তারপর হচ্ছে এটা প্রোভাইডিং করে হচ্ছে সাফিসিয়েন্ট ময়েশ্চার অ্যাজ জেলাটিনাস ম্যাট্রিক্স ফর দ্য অ্যালাইভনেস অফ এগ উইথিন দ্য এক্স্যাক। এক্স্যাকের মধ্যে হচ্ছে তোমার সাফিসিয়েন্ট ময়েশ্চার থাকতে হয়। ধরো যেখানে ডিম রেখেছে সেই ডিমের জায়গাটা একটু ময়েশ্চার, একটু ভেজা ভেজা থাকে, হ্যাঁ, সেই অংশটা হচ্ছে কিছুটা জেলাটিনাস ম্যাট্রিক্স। মানে কি, জেলাটিনাস ম্যাট্রিক্স মানে একদম জেলির মতো থকথকে জায়গাটা, খুব বেশি পানি একদম পানিও নেই, আবার একেবারে শুকনাও নয়, এই জন্য এটাকে বলা হয় জেলাটিনিয়াস ম্যাট্রিক্স। এই জায়গাটা একটু থকথকে ধরনের হয়, এবং এটা কি কাজে লাগে, এটি হচ্ছে
এক্স স্যাকের ভিতরে যে কোষটা আছে, কোষের মধ্যে যে ডিমগুলি আছে, এগুলিকে অ্যালাইভনেস মানে সতেজ এবং সজীব রাখার জন্য এটি ব্যবহার হয়। তোমরা কি বুঝতে পেরেছো যে এক্স স্যাকের কাজ কি? জি স্যার। স্যার আরেকটু ক্লিয়ার করেন, বুঝিনি। এক্স স্যাক বোঝোনি? শুধু এক্স স্যাকটা নাকি জি সবগুলোই? স্যার। না আচ্ছা, স্যার, শুধু এক্স একটা। এক্স স্যাকটা হচ্ছে যেখানে তোমার ডিম থাকে। এক্স স্যাক মানে হচ্ছে কোষ। হ্যাঁ, এক্স স্যাক মানে হচ্ছে ডিম কোষ, ডিম্বকোষ। ঠিক আছে, যে জায়গাটা ডিম কোষটার মধ্যে যেখানে ডিম থাকে সেই জায়গাটা হচ্ছে একটু ময়েশ্চার কন্টেন্ট থাকে, মানে ভেজা ভেজা থাকে। বুঝেছো? ওখানে ডিমগুলো একটু ভেজা ভেজা অবস্থার মধ্যে ডিমগুলো থাকে। তাহলে এই ভেজা ভেজা অংশটাকে বলা হয় জিলেটিনাস ম্যাট্রিক্স। জিলেটিনাস ম্যাট্রিক্স এটা এটা উৎপন্ন করে কে? আরজিসি মানে রেকটাল গ্ল্যান্ড সেল। ওখানে দেখেছো যে এক্স একের মধ্যে যেগুলি আছে, দেখো চিত্রে যে নিচের দিকে গোল গোল কয়েকটা সেল দেখতে পাচ্ছ না, গোল গোল দেখে মনে হচ্ছে ডিমের মতো। কিন্তু এখানে দেখো যে ডিমের ঠিক পাশেই একটা জায়গা দেখানো হচ্ছে, এটা যে রেকটাল গ্ল্যান্ড সেল, তীর দিয়ে দেখানো হয়েছে। তো ওই জায়গা থেকে তোমার হচ্ছে ময়েশ্চার বের হয়, যেটার নাম হচ্ছে জেলাটিনাস ম্যাট্রিক্স। সেটা হচ্ছে থকথকে একটা জেলির মতো অবস্থা সৃষ্টি করে, যার কারণে ডিমগুলো এক্স একের মধ্যে সজীব এবং সতেজ অবস্থায় থাকতে পারে। বুঝেছো? জি স্যার। হুম। তার মানে এই চিত্রে তোমাদেরকে বলা হবে যে যেটা তোমরা দেখলে এখানে প্রশ্ন হচ্ছে যে তোমাদেরকে হয়তো বলা হতে পারে যে একটা ফিমেল মেলোডোগাইন অথবা মেলোডোগাইনের অথবা নেমাটোডের হচ্ছে চিত্র আর্ট করো, লেভেল উইথ লেভেল ডায়াগ্রাম। যদি শুধু এইটুকু বলে তাহলে লেভেল ডায়াগ্রাম লিখে ওইটা হচ্ছে যে তুমি ফিগারটা আর্ট করবে, করার পর লেভেল দিয়েই শেষ। আর যদি বলে বর্ণনা করো তাহলে সম্পূর্ণটাই বর্ণনা করতে হবে, যেটা আমরা শিখলাম এখন। বুঝেছো ওখানে কি প্রশ্ন হবে? জি স্যার। আচ্ছা, এখন একটা উপন্যাস তৈরি হয়েছে তোমাদের জন্য, খুব সুন্দর মনোরম উপন্যাস। এখন দেখো এটা আহ স্যার এই এটা উপন্যাস পড়তে পড়তে তো অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই উপন্যাস পড়তে হ্যাঁ, পড়তে চোখের অবস্থা পাওয়ার খারাপ। গুলাই আমার কমে যাচ্ছে, হ্যাঁ পরে দাঁতগুলো ভাঙবে কিনা সেটাই। স্যার যে কয়েকটা দাঁত আছে পড়ে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে, দাঁত পড়ার দরকার নাই। তো উপন্যাস উপাখ্যান যেগুলো আসে এগুলোর সার নির্যাস নিতে হয়। বুঝেছো? মানে তোমরা যখন কোনো উপন্যাস পড়ো কিংবা গল্পের বই পড়ো, কখনো কি এই চিন্তা করে পড়ো যে আমি এটা মুখস্থ করব বা মনে রাখবো? আর সেটা তো গল্প, সেটা তো এমনি আচ্ছা, মনে থাকবে, আর এটা যে পড়া, এটা তো না, কিছুই মনে থাকবে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই পয়েন্টটা শুধু নোট করো, একটা জিনিস মনে রাখবে, মানুষের হচ্ছে দুইটা মাইন্ড। মানুষের দুইটা মাইন্ড, একটাকে বলা হয় কনসিয়াস মাইন্ড আর একটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি খুব অল্প সংখ্যক কিছু জিনিস কনসিয়াস মাইন্ড দিয়ে দেখো, মানে মনে রাখার জন্য খুব ভালো মনোযোগ সহকারে দেখো। এই যে তোমার এতগুলো বয়স পার হয়েছে, তুমি ছোট থেকে বড় হয়েছে, অনেক কথা তোমার মনে আছে, স্মৃতিতে আছে, সেগুলি তো তুমি মনে রাখতে চাওনি, কিন্তু তোমার মনে আছে। কারণ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডটা সবসময় অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? তুমি তখন স্যার। সাবকনসিয়াস মাইন্ডটা তোমার ডিঅ্যাক্টিভ হয়ে যায় কখন জানো? যখন তুমি তোমার কনসিয়াস মাইন্ডটা ওপেন করো, মানে মনে করো যে আমাকে এটা মনে রাখতে হবে, এটা আমাকে মুখস্থ করতে হবে, এটা আমাকে পড়তে হবে, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড শেষ হয়ে যায়, ওটা তখন নিষ্ক্রিয় হয়ে যায়। আবার যখন তোমার এই কাজ শেষ হবে তারপর ওটা ওটার কাজের আবার অ্যাক্টিভ হবে। তার মানে তুমি নিজেই তোমার পড়াটা যাতে মনে না থাকে সেই ব্যবস্থা করো। অর্থাৎ কনসিয়াস মাইন্ড দিয়ে পড়তে যেয়ে সাবকনসিয়াসকে ডিঅ্যাক্টিভ করার কারণেই তোমাদের পড়া মনে থাকে না। স্যার তাহলে কি আমরা সবসময় সাবকনসিয়াস মাইন্ড দিয়ে হ্যাঁ, পড়বো? সাবকনসিয়াস মাইন্ড মানে কি জানো? পুরাটা পড়বে তুমি, সম্পূর্ণটা পড়বে, অ্যাজ রিডিং পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে এখানে কি বলেছে। তারপরে দেখবে কি 2-3 বার পড়ার পর তোমার মনে হবে যে হ্যাঁ, এখানে তো এই কথা বলেছে, মূল সার নির্যাসটুকু এইটুকু। সাবকনসিয়াস মাইন্ড যখন তোমার ভিতরে সবকিছু সেট করে নেবে তখন তুমি কনসিয়াস মাইন্ড দিয়ে সেটা মুখস্থ করার চেষ্টা করবে, দেখবে তোমাদের 15 থেকে 20 মিনিটে সেই পড়া শেষ হয়ে যাবে। আজকে চেষ্টা করে দেখো, আমি পরের দিন ক্লাসে শুনবো নি তোমাদের থেকে। প্রথমটা হচ্ছে 2 থেকে 3 বার রিডিং পড়তে হয়। হ্যাঁ, এই জন্য বললাম যে এখানে দেখো উপন্যাস উপাখ্যান যেটা লিখেছে এরা, এটা এটার সারমর্মটা হচ্ছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমরা এই উপন্যাসটা পর্যন্ত পড়েই আজকের মতো পড়া শেষ করব। তোমরা আসলে নেমাটোড নিতে পারছো না। হ্যাঁ, যেটুকু দেয়া হচ্ছে অল্প অল্প করেই পড়ো। দেখো যে রুট স্যার নট। আজকের ক্লাসটা তো লিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই সব ক্লাসই লিখতে হবে, যেটি আছে সে যেটি ক্লাস হবে সেটিই লিখতে হবে। ঠিক আছে স্যার।
দেখো রুট নট নেমাটোড কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল উইথিন 3 to 4 weeks। 2 থেকে হচ্ছে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কি করে যে রুট নট নেমাটোড হচ্ছে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলে। এখানে লাইফ সাইকেলের যে অংশটা হয় লেভেল টু লার্ভা কমপ্লেক্স অ্যাজ ডিউরেশন 15 to 20 days as initially infecting stage or first infective larva observed as the field. Generally, nematode produce 4 larva stage successively within the completion of 4 molting stage, as well as temperature prevails 27 to 30 degrees centigrade to favored by 65 to 100% relative humidity. Usually 70 to 100% is congenial to কমপ্লিট দ্য লাইফ সাইকেল। এই যে এতগুলো কথা বললাম, এখানে যদি তুমি এই কথাগুলো এইভাবে মুখস্থ রাখার চেষ্টা করো, তুমি অনেক দিন কষ্ট করবে, তারপরও হুবহু এভাবে লিখতে পারবে না। ঠিক আছে? তাহলে এখানে তুমি সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কিভাবে হেল্প করতে পারে, একটু কয়েকটা পয়েন্ট খেয়াল রাখো। তুমি দেখো এখানে বলা হয়েছে যে এটি হচ্ছে বাংলায়, দেখো খুব সহজ কথা। হ্যাঁ, ইংরেজিটা যেভাবে দেখলে হুবহু ওইভাবে যদি করতে যাও মুখস্থ মনে থাকবে না। তাহলে মনে রাখবে কিভাবে? খুব সহজ কথা হচ্ছে এদের সম্পূর্ণ লাইফ সাইকেল কমপ্লিট হয় 3 থেকে 4 সপ্তাহে। এটার হচ্ছে তার মধ্যে শুধু লেভেল 2টি কমপ্লিট হতে সময় লাগে। লেভেল 2 যে স্টেজ আছে এটি কমপ্লিট হতে সময় লাগে হচ্ছে 15 থেকে 20 দিন। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে 4 সপ্তাহে 3 থেকে 4 সপ্তাহ মানে 21 থেকে 28 দিন, তার মধ্যে 15 থেকে 20 দিনই লাগে লেভেল 2 তে। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট স্টেজ, এটা তোমার মাথায় মনে রাখবে। তারপর এরা কি করে যে তোমার এটি এটি হচ্ছে যে তোমার যেহেতু ইম্পর্টেন্ট, মানে ইনিশিয়ালি ইনফেক্টিভ স্টেজ, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যখন এরা হচ্ছে ইনফেকশন করার চেষ্টা করে। আর এই ক্ষেত্রে এদের হচ্ছে যে রিলেটিভ টেম্পারেচার যেটা দরকার হয় 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কনজেনিয়াল। কনজেনিয়াল মানে কি? অপটিমাম, একদম উপযুক্ত তাপমাত্রা যদি 27 থেকে 30 থাকে। সাধারণত আমাদের দেশে খুব সুন্দরভাবে এই তাপমাত্রাটা প্রায় সময় থাকে। আর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি থাকে 65 থেকে 100%। এটি হচ্ছে তাত্ত্বীয় কথা, বইয়ে থাকে, কিন্তু আসলে ইউজুয়ালি দেখাচ্ছে 70 থেকে 100, মানে 65 রিলেটিভ হিউমিডিটি খুব কম থাকে, 70 থেকে 100 পর্যন্তই আমরা পাই, জেনারেলি যেটা পাই। মূল সার কথাটা এইটা, এইটা তুমি মনে রাখলে, তুমি যে এটা মনে রাখার পর যখন পড়বে তখন তোমার পড়াটা ইজি হবে। আর যদি পড়ার মতো করে মুখস্থ করো, কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ করে পড়া শুরু করো, তাহলে সারাদিন পড়বে আর ভুলে যাবে। বুঝেছো? এখানে কয়টা কথা হলো বলো দেখি তোমরা? এটির কোনো শর্ট কপি নাই জাহিদ, এটির কোনো শর্ট কপি হয় না। বুঝেছো? আচ্ছা, এখন তোমরা একটু এই কথাটা বলো যে এদের আমরা বলি যে নেমাটোডের তোমার লাইফ সাইকেল কমপ্লিট হয় কত দিনে? কথা বলবে। 3 থেকে 4 সপ্তাহ। 3 থেকে 4 সপ্তাহ। ইম্পর্টেন্ট ফেজ কোনটা, স্টেজ কোনটা? লেভেল 2। লেভেল 2 L2। 15 থেকে 20 হ্যাঁ, দিন। এটা কমপ্লিট হতে সময় লাগে কতদিন? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। আর এটার জন্য টেম্পারেচার এইটাতে কি হয় তোমার এই স্টেজে? ইনিশিয়াল ইনফেকশন হয়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানেই হচ্ছে ইনফেকশনের শুরু। ঠিক আছে, এটা একটা কথা। আর এই স্টেজটা হচ্ছে সম্পন্ন করার জন্য অপটিমাম বা কনজেনিয়াল যেটি বলো যে টেম্পারেচার দরকার সেটি কত বলো দেখি? 27 থেকে 27 থেকে 27 থেকে 30 30 30 ডিগ্রি। সেন্টিগ্রেড। আর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কত হবে? 65 থেকে 100, আর আসলে হচ্ছে 70 থেকে হ্যাঁ, 100%। 65 থেকে 100 হচ্ছে তাত্ত্বীয় হিসাব, মানে এটা ধরে নেওয়া হয়, কিন্তু বাস্তবে পাই আমরা কত? 70 থেকে 100। ঠিক আছে, দেখো খুব সহজে উপরের 4টা লাইন তোমার মুখস্থ হয়ে গেছে। এখন জি তারপরে স্যার। দেখো, তারপরের অংশে আসো যে লাইফ সাইকেল সিঙ্গেল এগ at the nematode undergoes hatching with the initiation of level 1 larva within the egg shell as thread-like structure with immediately goes for fast molting, either destroying partial eggshell or total eggshell, developing a level 2 larva.
এখন দেখো পরের অংশটা কি বলছে, সিঙ্গেল তোমার হচ্ছে এগ, সিঙ্গেল এগ থেকে কথাটা শুরু করেছে। প্রথম অবস্থায় নেমাটোড শুরুর আগে কি ছিল? নেমাটোড শুরুর আগে ছিল ডিম, তাই না? ডিম অবস্থায় ছিল। তো ডিম অবস্থাটা যখন আছে, এটি প্রথমে হ্যাচিং এ যায়। একটা ডিম প্রথমে হ্যাচিং এর জন্য চলে যাচ্ছে, দেখো ফার্স্টে থাকে হ্যাচিং এর জন্য একটা ডিম যাচ্ছে। ডিম যখন হ্যাচিং শুরু হয় তখন তার ভিতরে প্রথম লার্ভা, ডিমটা ওই রকম অবস্থায় আছে কিন্তু ওর মধ্যে লার্ভা প্রথম তৈরি হয়, সেটি হচ্ছে লেভেল 1, L1। ঠিক আছে? এলন লার্ভাটা কোথায় থাকে? ডিম এগ শেলের মধ্যেই থাকে, এগ শেলের মধ্যেই এলন লার্ভাটা থাকে। তারপর সেখান থেকে হচ্ছে তোমার ইনিশিয়ালি সেটা এলন হয় এবং এই সময় এটা ভার্মি ফর্ম থাকে, কেমন থাকে? কেঁচোর মতো দেখতে থাকে। পরবর্তীতে এটি হচ্ছে বিকৃত হয়, ডিস্টোরেট হয়ে একটু আকৃতি পরিবর্তন করে হচ্ছে L2 তে পরিণত হয়। মূল কথাটা হচ্ছে এখানের এই কথা। এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তারপর দেখো আফটার লিভিং quiescence ideal phase, they randomly move toward the food source as directed by amplit and plasmid, coordinated by cordia. কর্ডিয়া থেকে অ্যাম্প্লিট প্লাজমিড কিভাবে কোঅর্ডিনেটেড সেটা আমরা একটু আগেই পড়েছি, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, তো এখন দেখো যখন লার্ভা, আমরা বলেছি যে একটু আগে আমরা পড়ে এসেছি যে লেভেল 2 থেকেই কিন্তু ইনিশিয়েশন, ডিজিজ ইনিশিয়েশন শুরু হয়। তার মানে যখন আমাদের লার্ভা L1 স্টেজ ত্যাগ করে L2 স্টেজে চলে আসছে, তখনই কি হচ্ছে? লার্ভা কিন্তু তোমার আক্রমণাত্মক হয়ে গেল। এটা তো আমরা শিখেছি একটু আগেই। তার মানে সেই কথাটাই এখানে আবারও বলা হচ্ছে। দেখো যে লার্ভাটা হচ্ছে এই সময় কি হয়, যে আক্রমণাত্মক হয়ে যায় এবং র্যান্ডমলি এরা হচ্ছে কোন দিকে যায়? ফুড সোর্স। ফুড সোর্স মানে কি? যে যে প্লান্টের হলো তোমার, যে প্লান্ট সোর্স থেকে এরা খাবার সংগ্রহ করবে সেটিকে বলা হচ্ছে ফুড সোর্স। ঠিক আছে? সেই দিকে স্যার, এরা, হ্যাঁ বলো। অ্যামফিড আর প্লাজমিড তাহলে কর্ডিয়া থেকে আসতেছে। হ্যাঁ, কর্ডিয়া, তুমি একটু আগেই তো বললাম কর্ডিয়াতে দুইটা তোমার ক্যামোসেন্সরি অর্গান আছে। এই দুটো ক্যামোসেন্সরি জি অর্গান স্যার। হচ্ছে অ্যামপ্লিড আর হচ্ছে প্লাজমিড। এই কথাটা বলেছি একটু আগেই, হয়তো ভুলে গেছো তুমি। তো এই ক্যামোসেন্সরি অর্গানগুলোর কাজ কি? ক্যামোসেন্সরি অর্গানগুলোর কাজ হচ্ছে তোমার ওই যে মেডিয়ান বাল্ব, বেজাল বাল্বের ভিতরে যে নিউরোসেক্রেটরি সেল আছে, এইগুলোকে হচ্ছে সক্রিয় করে দেয়া। বুঝেছো? আর এই ক্যামোসেন্সরি অর্গানগুলো হচ্ছে সক্রিয় হয় কিভাবে? কর্ডিয়ার পালসেশনের মাধ্যমে। আমাদের যেরকম হৃৎপিণ্ড সব সময় পালস করছে, নেমাটোডের কর্ডিয়া সব সময় এরকম পালস করে। বুঝেছো? জি স্যার। আচ্ছা দেখো তারপর বলছে যে কেমোসেন্সরি অর্গান লায়াবল, ওই কথাগুলোই বলেছে, এগুলি আর বলার মনে হয় প্রয়োজন নেই। কেমোসেন্সরি অর্গান লায়াবল ফর দা লোকোমোশন। লোকোমোশন মানে কি সেটা তো এর আগে পড়েছো তোমরা। এই যে একটা জায়গা থেকে তোমার সেন্সরি যে টক্সিন বের হয়, সেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার যে পদ্ধতি, এটি হচ্ছে লোকোমোশন। হোস্ট সারফেসে নিয়ে যাচ্ছে। দেখো অ্যাপ্লিকেবল ফর দা ওয়াইড ওয়াইড স্প্রেড এক্সপ্লোরেশন। স্প্রেড এক্সপ্লোরেশন কোথায় হয়? এই যে ফুড ফিডিং মেকানিজমে তোমরা দেখেছো ওয়াইড ওয়াইড স্প্রেড, তোমার যে স্প্রেড এক্সপ্লোরেশন, এটি তোমরা পড়েছো, লিখেছো, দেখেছো, দুইবার ক্লাসও হয়েছে এটির উপরে। তো এগুলি নিয়ে মনে হয় না যে আর কথা বলার দরকার আছে। এখন বলছে ইট ইজ এ ডিস্ট্রাকটিভ ফেজ ফর বোথ অ্যান্ড ফিমেল অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল উইথ দ্য এক্সিস্টেন্স অফ স্টাইলেট ইউজ ফর puncturing the host cell to suck sap from the affected tissue cell। যে কথাটা আমরা শুরু থেকে বলে আসছি, প্রথম একটা ধাপে আমরা বললাম যে লেভেল 2 হচ্ছে ইনিশিয়েশন ইনফেকশন। এটা প্রথমেই হচ্ছে ইনফেকশন করে, আমরা প্রথম অংশটাতে পড়েছি। দ্বিতীয় অংশে আমরা বলছি যে ডিম থেকে লেভেল 1 লার্ভা হয়, লেভেল 1 লার্ভার লেভেল 2 তে পরিণত হওয়ার সাথে সাথেই সেটি খাবার সংগ্রহ করতে যায়। তার মানে এটি হচ্ছে ডিস্ট্রাকটিভ ফর্ম, এটি হচ্ছে ক্ষতিকারক। তৃতীয় ধাপে এসে আবার সেই একই কথা বলা হচ্ছে। দেখো বলছে যে এটা হচ্ছে মেল এবং ফিমেলের জন্য ডিস্ট্রাকটিভ স্টেজ, মানে হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক এবং ক্ষতিকর স্টেজ। তার মানে এটি বারবার মনে করে দেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? যে উইথ স্টাইলেট, এই এই সময়ে নেমাটোডের ভিতরে স্টাইলেট থাকে। এই স্টাইলেট দিয়ে সে কি করে? তোমার হচ্ছে হোস্ট সেল পাংচার করে, পাংচার করে সেখান থেকে সেল স্যাপ সাক করে, মানে কোষ রস হচ্ছে নিজে খাওয়ার জন্য সাকিং করে, চুষে খেয়ে নেয়। তার মানে এখন দেখো
এই লেভেল 2 তে কি হচ্ছে, স্টাইলেট তৈরি হচ্ছে লেভেল 2 তেই, হচ্ছে যে পাংচারিং হচ্ছে লেভেল 2 তেই, হচ্ছে তোমার হচ্ছে আক্রমণ হচ্ছে লেভেল 2 তেই, তোমার নিউরোসেক্রেটরি সেলগুলো অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা দেখো, দে আর ভার্মিফর্ম ইন শেপ ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। এই সময়ে তারা ভার্মিফর্ম আছে, এবং মেল এবং ফিমেল দুইজনই এই সময় ভার্মিফর্ম থাকে, কেঁচোর মতো থাকে। অ্যাট দ্য এন্ড অফ দিস স্টেজ, শুরুর দিকে দেখো আমি বলেছিলাম যে শুরুর দিকে দুইজনই কি থাকে, ভার্মিফর্ম, কিন্তু শেষের দিকে গিয়ে আমি একটা কথা একটু আগে বলে এসেছিলাম যে মেয়ে যে নেমাটোডটা আছে, ফিমেল, এটি হচ্ছে স্থূল হয়ে যায়। এ কথাটা কি মনে আছে তোমাদের? প্রথম অংশটা জি স্যার, ভার্মিফর্ম মনে থাকে, আছে। পরের দিকে স্থূল হয়। দেখো এখানে বলছে যে দে আর ভার্মিফর্ম শেপ ফর বোথ মেল এন্ড ফিমেল। এট দ্য এন্ড অফ দিস স্টেজ, এই স্টেজের শেষের দিকে, ফিমেল আর পার্টলি সোলেন ইন বোথ রিজিয়ন, হেড অ্যান্ড টেইল রিজিয়ন, বাট দ্য মেল রিমেইন থ্রেড লাইক ইন শেপ। তার মানে হচ্ছে, বলছে যে এই স্টেজের শুরুর দিকে দুইজনই থাকে হচ্ছে তোমার সুতার মতো, ভার্মিফর্ম, হ্যাঁ, কেঁচোর মতো দেখতে, কিন্তু স্টেজের শেষের দিকে এসে ফিমেল কি হয়, পার্টলি সোলেন, বিভিন্ন অংশ ফুলে যায়, বিশেষ করে যে জায়গায় ডিম আছে সে নিচের দিকে টেইল অংশ, লেজের দিকের অংশটা বেশি ফুলে যায়, মাথাটাও আকারে বেশি ফুলে যায়। কেন ফুলে যায়? কারণ তখন ওই জায়গায় ওরিফেস উন্মুক্ত হয়, ওই দিক দিয়ে বারবার স্টাইল হচ্ছে যে বারবার থ্রেশিং করে, হ্যাঁ, রিপিটেড থ্রেশিং, এই কথাটার সঙ্গে তোমরা পরিচিত, এর আগে পড়েছো। রিপিটেড থ্রেশিং করার কারণে ওই জায়গাটা ফুলে যায়। তো এই পার্টলি সোলিন অবস্থায় যখন ফুলে যাবে দুইটিকে আমরা যদি, এবং ওই সময় ফিমেলটা শুধু এরকম পরিবর্তিত হবে যেহেতু ফিমেলের ডিম হচ্ছে, কিন্তু মেলটা আগের মতোই থ্রেড লাইক স্ট্রাকচারে থাকবে। এই দুটি যদি আমাদের সামনে নিয়ে এসে রাখা হয়, আমরা কিন্তু বলতে পারবো যে কোনটি ফিমেল এবং কোনটি মেল। বুঝেছো? জি স্যার। আচ্ছা, তারপর দেখো থ্রেড লাইক স্ট্রাকচার, আর এখানে বলছে বাট দ্য মেল রিমেইন দ্য থ্রেড লাইক স্ট্রাকচার ইন শেপ অ্যান্ড সাইজ। একই সাইজ, একই রকম থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, একই রকম সুতার মতো দেখতে, একই রকম শেপ, একই রকম সাইজে থাকে। আর একটা কথা হচ্ছে লেভেল 2 এর ইম্পর্টেন্ট আর একটা কথা হচ্ছে, নো সেক্সুয়াল অর্গান ইজ ডেভেলপড ইন দিস স্টেজ, বাট দ্য এন্ড অফ স্টেজ দ্য শেপ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য নেমাটোড ক্যান ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য নেমাটোডস। মানে এই স্টেজে শুরুর দিকে কোনো সেক্সুয়াল অর্গান হচ্ছে তোমার তৈরি হয় না, কিন্তু শেষের দিকে গিয়ে এটা ডেভেলপ হয়ে যায়, এবং এটার মাধ্যমে আমরা আলাদা করতে পারি। কিভাবে? যেহেতু আমাদের হচ্ছে শেষের দিকে ফিমেলটা ফুলে যায় এবং ফিমেলের ভিতরে ডিম উৎপন্ন হয়, কাজেই এদের সেক্সুয়াল অর্গান তখন ডেভেলপ হয়ে যায়, কিন্তু শুরুর দিকে কোনো সেক্সুয়াল অর্গান ডেভেলপ হয় না। ঠিক আছে? তো এইটুকু যে তোমরা উপন্যাসের উপাখ্যানটুকু যেটুকু পড়লে শুরু, এই কথাগুলো তো সবার মনে থাকার কথা। যে আরেকবার দেখো, একটু ক্লিয়ার করে বলি, তোমরা উত্তর দেবে যে দেখো যে লাইফ সাইকেল কমপ্লিট হতে সময় লাগে কতদিন বলো তো? 3 থেকে 4 3 সপ্তাহ। থেকে 4 সপ্তাহ। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি সময় কোনটি, কোনটিতে লাগে, কোন স্টেজটাতে? স্যার, লেভেল লেভেল 2। 2। হ্যাঁ, লেভেল 2 সম্পন্ন হতে সময় লাগে কতদিন? 15 15 থেকে থেকে 20। দিন। 15 থেকে 20 দিন। এটির জন্য অপটিমাম টেম্পারেচার কত? 27 থেকে 27 30 থেকে 27 30। থেকে 30। তারপর 30, তোমার হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। 65 থেকে 100। হ্যাঁ, তারপর হচ্ছে এটি এটি ইউজুয়ালি সাধারণত 70 থেকে 100-তে ইউজুয়ালি থাকে। হচ্ছে 70 থেকে 100। তাহলে এই লার্ভা শুরুর ক্ষেত্রে প্রথম অবস্থায় ডিম থেকে আসে কোনটি, কোন স্টেজ? একটা সিঙ্গেল ডিম থেকে কোন স্টেজ আসে প্রথমে? লেভেল 1। হ্যাঁ, পড়েছো তোমরা, প্রথমে লেভেল 1 আসে ডিম থেকে। জি স্যার, হ্যাঁ, লেভেল 1। হ্যাঁ, ডিমের মধ্যে লেভেল 1টা কি রকম থাকে? সুতার মতো, থ্রেড লাইক বা ভার্মিফর্ম, হ্যাঁ, সুতার মতো থাকে। ঠিক আছে? তারপর দেখো লেভেল 1 থেকে লেভেল 2 তে যাওয়ার সাথে সাথে এরা কি হয়, ডিস্ট্রাকটিভ হয়ে যায়, হুম, আক্রমণাত্মক হয়ে যায়, এবং ফুড সোর্সের দিকে অগ্রসর স্যার এটা হয়। কি লেভেল 2 তেই হয়? হ্যাঁ, লেভেল 1 থেকে লেভেল 2 তে যখন গেল, তার সাথে সাথে এরা ডিস্ট্রাকটিভ হয়ে যায়। লেভেল 1 পর্যন্ত এরা তোমার ডিমের মধ্যে ওই অবস্থাতেই থাকে। বুঝেছো? লেভেল 1 অংশটা ডিমের মধ্যে স্থির অবস্থায় থাকে, তখন এরা কিছুই করে না। এই অংশটার নাম হচ্ছে যে তোমার স্থির অবস্থা। লেভেল 1 হচ্ছে স্থির অবস্থা।
কিন্তু লেভেল 2 যখন হয় তখন এরা ডিম থেকে অলরেডি বের হয়ে আসে। বের হয়ে আসে কি অবস্থায়? বের হয় সুতার মতো অবস্থায়। বের হয় মেল এবং ফিমেল দুইজনই সুতার মতো অবস্থায় বের হয়। বের হওয়ার পর তারা হচ্ছে গাছের দিকে যায়। গাছের ফুড সোর্স হচ্ছে গাছের রুটের দিকে অগ্রসর হয়। সেখানে গিয়ে তারা তাদের ওরিফেসের মাধ্যমে তারা তাদের হচ্ছে যে স্টাইলেট বের করে দিয়ে সেখান থেকে সেল স্যাপ সাকিং করে। হ্যাঁ, সেল স্যাপ সাকিং করে এবং এই স্টেজটা এখান থেকে এরা খেতে খেতে কি হয় যে মেলটা ওই রকম অবস্থাতেই থাকে যেরকম অবস্থায় আগে ছিল, কিন্তু ফিমেলটা ধীরে ধীরে এখানে তোমার হচ্ছে সেক্সুয়াল অর্গান ডেভেলপ করে এবং তাদের এখানে ডিম উৎপন্ন হয় এবং ডিম উৎপন্ন হওয়ার কারণে এদের শরীর পার্টলি সোলিন হয়ে যায়, বিভিন্ন অংশ ফুলে ফুলে যায়, নিচের দিকের অংশ সেটা মাথার দিকে এবং নিচের দিকে ফুলে যায় গিয়ে এটিকে হচ্ছে তখন ক্যারেক্টারাইজলি আলাদা করা যায় যে এটি ফিমেল এটি মেল। ঠিক আছে? সহজ না কথাগুলো? জি স্যার, জি স্যার সহজ। হ্যাঁ, এখনের মতো সহজ পরে থাকলেই হয়। তারপরে দেখো আরেকটা ফিমেলকে চেনার আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে, দেখো ইজি দিয়ে লেখা আছে। এক্সাম্পল হচ্ছে ভোরাসিয়াস ফিডিং টেন্ডেন্সি অফ দ্য নেমাটোড ক্যান determine the sex with the appearance of partly swollen nematode to be female nematode at the end of the stage. এই স্টেজের শেষের দিকে আমরা কিভাবে ফিমেল নেমাটোডকে চিনবো? ভোরাসিয়াস ফিডিং টেন্ডেন্সি মানে এদের খুব খাওয়ার ইচ্ছা, খালি খাই খাই করে, মানে এরা দেখবে যে কোথাও না কোথাও থেকে খাবার খাচ্ছেই, কিন্তু মেল গুলো কি অবস্থায় থাকে? এই অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় কেঁচোর মতো এক জায়গায় পড়ে থাকে। তার মানে যদি দেখো যে কোনোটা হচ্ছে গাছে থ্রেশিং করতেছে, তার মানে তুমি ধরেই নিতে পারো যে এটা হচ্ছে ফিমেল নেমাটোড। এটা একটা কথা। আর দ্বিতীয়ত আরো একটু ভালোভাবে খেয়াল করলে যদি দেখো যে এটি হচ্ছে পার্টলি সোলেন, কোনো কোনো অংশ ফুলে ফুলে আছে, তার মানে তুমি 100% শিওর যে এটা হচ্ছে ফিমেল নেমাটোড। ঠিক আছে? যদি তোমাদেরকে জি কখনো কেউ স্যার। জিজ্ঞাসা করে যে নেমাটোড কিভাবে হচ্ছে চিনবে তুমি মেল ফিমেল, এটা তো আর কনফিউজ হওয়ার কোনো অবকাশ নেই বলে মনে করি আমি। জি স্যার। স্যার নারী শক্তি। হ্যাঁ, নারী শক্তি, নারী শক্তি অনেক বড় শক্তি। আচ্ছা, দেখো this stage undergoes the next molting. molting কি? molting কি বুঝো? molting হচ্ছে খোলস ছাড়ানো, বুঝছো? molting মানে হলো খোলস ছাড়ানো, একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া। প্রথমে ডিম থেকে মল্টিং হয়ে L2 হয়েছিল, হ্যাঁ L1 হয়েছিল, L1 থেকে মল্টিং হয়ে তারপরে তোমার L2 L2 হয়েছিল। হয়েছিল। তাহলে L2 থেকে মল্টিং হয়ে কি হবে? L3 হবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে, লেভেল থ্রির যাত্রা শুরু করলো। তাহলে প্রথমে ডিম থেকে হলো এল অন এর মল্টিং অন হয়, L1 থেকে M1 মল্টিং হয়, L1 থেকে M1 মল্টিং হলে সেখানে উৎপন্ন হয় L2, আর L2 তে হচ্ছে M2 মল্টিং হয়, উৎপন্ন হয় কি L3। বুঝেছো না জটিল লাগছে? জি স্যার। স্যার বুঝছো তো? যেটা বললেন ওই লাইনটা আবার বলেন। L1 এ L1 যে লেভেল আছে এই লেভেলে M1 মল্টিং হয়, কিন্তু উৎপন্ন হয় কি L2। একটু L2। L2 তে মানে এসে স্যার প্রথমে হ্যাঁ প্রথমে প্রথমে ডিম থেকে আপনার L1 আর না, M1 হয়, M1 হয়। ডিম থেকে L1 আসে, এখানে কোনো মল্টিং হয় না। আচ্ছা, ডিম থেকে L1 আসে। হ্যাঁ, L1 এ এসে M1 হয়, মানে প্রথম মল্টিং। উৎপন্ন হয় কি L2। L2, বুঝেছো? L2 হ্যাঁ, থেকে M2 মল্টিং হয়, তারপরে M2 উৎপন্ন মানে হয় L3। দ্বিতীয় মল্টিং হয়, সেখান থেকে উৎপন্ন হয় কি L3। বুঝেছো? L3, জি স্যার। আচ্ছা, তারপর দেখো L3 লার্ভা এ উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইনিশিয়াল সেক্সুয়াল অর্গান গোনাট, হ্যাঁ সেক্সুয়ালি আনডিফারেন্সিয়াল অর্গানস। মানে দেখো আমরা কিন্তু একটু আগেই বলে এসেছি যে নেমাটোডের শেষের L2 যে অংশটা আছে সেই শেষ অংশে এসে ওদের সেক্সুয়াল অর্গানটা কেবল ডেভেলপ হওয়া শুরু করে। সেই অংশটাই হচ্ছে L3 তে মল্টিং এর পর এটার প্রথম ইনিশিয়াল যে অর্গান, যে সেক্সুয়াল অর্গানটি আছে সেটিকে বলা হয় গোনাট। এটা ব্র্যাকেটে লেখা আছে সেক্সুয়ালি আনডিফারেন্সিয়েটেড অর্গান, মানে যেটি দ্বারা হচ্ছে এদেরকে ডিফারেন্ট করা যায়। আনডিফারেন্সিয়েট যে অর্গান এটির নাম হলো গোনাড। এটি প্রথম উৎপন্ন হয় কোথায় বলতো? L3 তে। L3 তে। This stage is assembled with style also for sucking sap, হ্যাঁ
তারপর whereby existing gonads cannot determined in individual either male or female recognized as sexually initial phase stage, which ultimately develop testes for male and ovary for female in the next phases. লেভেল 3 তে দুইজনেরই গোনাড তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইনডিফারেন্সিয়েট, মানে দুইজনের জন্যই গোনাড সেম, কোনো ফারাক নেই, দুইজনের জন্যই গোনাডটা হচ্ছে সেম, এদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু পরে এই লেভেলটা কমপ্লিট হতে হতে কি হয়, ফিমেলের জন্য মেলের যে গোনাডটা এটি হচ্ছে টেস্টিসে রূপান্তরিত হয়, আর ফিমেলের গোনাডটা হচ্ছে ওভারিতে পরিণত হয়। অর্থাৎ তখন বোঝা যায় যে এটি হচ্ছে মেল অর্গান আর এটি হচ্ছে ফিমেল অর্গান। এর আগে শুধু কমন একটা হচ্ছে সেক্সুয়াল অর্গান যেটিকে বলা হয় গোনাড, এটি উৎপন্ন হয় এবং এটি পূর্ণতা পাওয়ার পর মেলের ক্ষেত্রে সেটা টেস্টিসে পরিণত হয় আর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ওভারিতে পরিণত হয়। এটা নেক্সট পেজের জন্য রেডি হয় এইভাবে। বুঝতে পেরেছো? এখানে কোনো প্রশ্ন আছে? স্যার মেইনলি আমরা হচ্ছে নেমাটোডটা মেল নাকি ফিমেল এটা হচ্ছে লেভেল 3 তে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝেছো। লেভেল 3 তে এবং লেভেল 3 শেষের দিকের অংশে এসে আরো খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে, কারণ তখন হচ্ছে যে তোমার প্রথম লেভেল 3 শুরুর দিকে সেক্সুয়াল অর্গান গোনাডটা শুধু তৈরি হয়, তখন সেটা আনডিফারেন্সিয়েটেড থাকে। অর্থাৎ আনডিফারেন্সিয়েটেড মানে কি, দুইজনের জন্য একই, কিন্তু স্টেজ চলতে চলতে এটি হচ্ছে শেষের দিকে এসে ওর হচ্ছে গোনাডটা হয়ে যায় হচ্ছে তোমার টেস্টিস আর এরটা হয়ে যায় ওভারি। বুঝেছো? জি স্যার, আর হচ্ছে লেভেল 2 তে জাস্ট সাইজ আর শেপটা চেঞ্জ হয় ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজ আর শেপ চেঞ্জ হয়। আর এখানে হচ্ছে তোমার মেল ফিমেল ওইভাবে আমরা যাচাই করতে পারি। ওই ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে ওরা হবে ভোরাসিয়াস ফিডিং টেন্ডেন্সি, মানে খুব খাই খাই করবে হচ্ছে ফিমেলরা। হ্যাঁ, আর হচ্ছে জি স্যার। তোমার আহ আবার তোমাদের বলছি না, নেমাটোডের কথা বলছি আমি। তো এটা হচ্ছে আর একটা হলো কি, এদের পার্টলি সোলেন, কিছু অংশ ফোলা থাকবে। এটা তোমরা সেকেন্ড স্টেজে বুঝতে পারবে, থার্ড স্টেজে এসে তো ওদের অর্গান দিয়ে চেনা যাবে। তারপর দেখো মেল নেমাটোড আর robust and vermiform in shape, but the female one become partly swollen at the tail region with the existence of elongated neck, generally in the form of 250 ml round bottom flower that is elongated neck region compiled with partly swollen tail region. এখানে বলছে যে তোমার যে প্রথম আমরা তো যেটা বলেছি যে অবস্থা যেমনই হোক, যে অবস্থাতেই থাকুক, মেল যে নেমাটোডটা আছে এটা সবসময় ভার্মিফর্ম থাকে, একই রকম শেপ সাইজে থাকে। কিন্তু ফিমেলটা তোমার হচ্ছে কেমন কেমন হয়ে যায়, ফিমেলটা হচ্ছে যে তোমার একটু পার্টলি সোলেন, একটু ভারী হয়ে যায়। এটি তখন দেখতে কেমন লাগে, 250 ml এর রাউন্ড বটম শেপ ফ্লাওয়ারের মতো। এটা হচ্ছে কি, ওই যে তোমরা দেখেছো না, 50 ml যে কনিক্যাল ফ্লাস্ক, তারপর তোমার হচ্ছে ইয়া, হ্যাঁ এগুলো তো দেখেছো। ওইটা দেখতে কি রকম, মাথার দিকটা একটু সরু টাইপের, আর হচ্ছে নিচের নিচের মাঝখানটা দিকটা একটু একটু ফাঁপা ফাঁপা। থাকে। হ্যাঁ ঠিক এই এই যে চিত্রটার মতো না? এখন খেয়াল করো তো, এটা আর ওটা একই রকম না? সেটা জি বলছে। স্যার। হ্যাঁ, সেটা ওরা এখানে বলছে। তারপর দেখো এই অবস্থা আসার পর হচ্ছে পার্টলি সোলেন, তারা হচ্ছে যে ডেভেলপ, দে ফিড অন কন্টিনিউয়াসলি রেডি ফর নেক্সট মল্ট। তারপর পরবর্তী মল্টের জন্য তারা হচ্ছে খাবার খেতে থাকে। পরবর্তী মল্ট মানে কি, লেভেল 3 তে এসে M2 হবে, M3 হবে। হ্যাঁ, লেভেল 3 তে M3 হয়ে মল্টিং হয়ে তৈরি হবে কি L4। ঠিক আছে, এটা বুঝতে পারছো তো? স্যার আরেকবার। লেভেল 3 তে এসে 3 নাম্বার মল্টিং হবে, 3 নাম্বার মল্টিং হচ্ছে M3, কিন্তু মল্টিং হওয়ার পর তৈরি হবে কি L4। লেভেল 4 ঠিক বুঝতে আছে, পারছি স্যার। develop stage 4 without stylet but with the development of testes for male and ovary for female. In case of female, they are more swollen at the tail region with reduced neck region, but further
development of all organs are accomplished within this period. It is আচ্ছা এই পিরিয়ডে এরা করছে কি যে দেখো এরা প্রথমে জন্মগ্রহণ করছে, করার পর খুব মনের সুখে কিছুদিন খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর এখন এরা হচ্ছে রিপ্রোডাকশনে যাবে, নতুন করে বংশ বিস্তার করবে। তখন আর এরা খাওয়া দাওয়া করবে না, অর্থাৎ লেভেল 4-এ এসে এদের খাওয়া দাওয়া বন্ধ। কি করতেছে এরা? স্টাইলেট গুটিয়ে নিচ্ছে। এরা স্টাইলেট বিহীন অবস্থায় লেভেল 4-এর যাত্রা শুরু করে এবং এই সময়ে গিয়ে ফিমেল তো আগে থেকে কিছু ফোলা অবস্থায় ছিলই, মেলের যে টেস্টিস গুলো আছে এই টেস্টিস গুলো একটু ফুলে যাবে, কিন্তু তখনও দেখে বোঝা যাবে ফিমেলটা বেশি ফোলা, মেলটা একটু কম ফোলা হবে। হ্যাঁ, তো এইভাবে এরা হচ্ছে এই সময় এদের যাত্রা শুরু করবে। তারপরে দেখো যে এরা বলছে যে ইট ইজ টেস্টিং ফেজ। হ্যাঁ, এটা হচ্ছে টেস্টিং ফেজ, মেইনলি দে ডু নট ফিড ফিড অন। হ্যাঁ স্যার তাহলে হচ্ছে স্পাইলেট দিয়েই তো ওরা হচ্ছে মানে আক্রমণ করে বা রোগ সৃষ্টি করে, তাহলে এই স্টেজে ওরা কোনো ধরনের আক্রমণ করবে না, রোগ সৃষ্টিও করবে না? এইটাই দেখো এখানে কি বলেছে, এই যে দেখো ইট ইজ দ্য রেস্টিং ফেজ, মেইনলি দে ডু নট ফিড অন উইথ দ্য অ্যাবসেন্স অফ দ্যাট স্টাইলেট। এটা হচ্ছে ওদের রেস্টিং ফেজ, মানে খুব আরাম করার ফেজ। খাইতেও যাবে না, আক্রমণও করতে যাবে না। হ্যাঁ, এবং এদের যে খাওয়ার যে অর্গান স্টাইলেট সেটি এদের থাকবে না। খাবে কি দিয়ে? তোমার যদি মুখ না থাকে তুমি খাবে কি দিয়ে? বুঝেছো? আসলে মুখ আছে, স্টাইলেট নেই এদের। স্টাইলেট না থাকলে তো এরা তো কিছুই চুষে খেতে পারবে না, কাজেই এদের খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। লেভেল 4-এ গিয়ে এরা খুব বিশ্রাম করবে, রেস্টিং ফেজ এটা এদের। বুঝেছো? জি স্যার। They are randomly available in the pericycle region at the root surface. A number of cells are produced around the head region of the nematode termed giant cell, 6 to 12 number. আচ্ছা, এখানে এই সময় সাধারণত তারা কোথায় পাওয়া যায়? রুট সারফেসের কাছে যে পেরিসাইকেল সারফেস আছে সেখানে এদের পাওয়া যাবে। বেশিরভাগ সময় এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে এরা, মানে এদের যা কাজ করার করে নিয়েছে, এখন ওরা যে কোনো জায়গায় আরাম মতো শুয়ে শুধু রিপ্রোডাকশনটা শেষ করার জন্য এরা কি তৈরি করে, তখন একটা নেমাটোডের একটা জেন্ট সেল তৈরি করে, যে সেলে 6 থেকে 12 নম্বরে 6 থেকে 12টা হচ্ছে সংখ্যার সেল তৈরি হয়। হ্যাঁ, জেন্ট সেল, একটা বড় সেল তৈরি হয়। ইন দ্য মিন টাইম এই সময়ে মেলস আর অলসো হেলথি। এই সময় মেলগুলো কি হয়? মোটা হয়ে যায়, ফুলে যায়, স্ট্রং অ্যান্ড স্টোউট কম্পেয়ার টু প্রিভিয়াস ফেজ উইথ ভার্মিফর্ম শেপ। এবং এই সময় এদেরকে দেখতে ভার্মিফর্ম ফেজের চেয়ে কি রাখে? হেলথি, স্ট্রং, স্টোউট, ফোলা, স্ফীত এবং হচ্ছে যে ফাঁপা ধরনের মনে হয়, ভার্মিফর্ম শেপের চেয়ে একটু আলাদা রকম লাগে। তারপরে দেখো আন্ডারগোজ দ্য নেক্সট মল্ট, ফাইনাল মল্ট ডেভেলপিং অ্যাডাল্ট মেল আর ফিমেল। এই সময়ে তারা ফাইনাল মল্টিং করে। ইন দিস স্টেজ স্টাইলেট রিঅ্যাপিয়ার ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। এই কাজটুকু শেষ হয়ে যাওয়ার পরেই এরা কি করছে যে আবার তাদের স্টাইলেট হচ্ছে রিঅ্যাপিয়ার তৈরি করছে, তারা তাদের স্টাইলেটটা আবার নতুন ভাবে উন্মুক্ত করছে আবার খাওয়ার জন্য। বুঝেছো? শেষের দিকে লেভেল 4-এর শেষের দিকে এসে ফাইনাল মল্টিং এর পর তারা এই কাজটা করে, আবার স্টাইলেট রিঅ্যাপিয়ার করে। তারপর হচ্ছে যে ফিমেল আর অলসো ইকুইপড উইথ ওয়েল ডেভেলপ ডাইফিয়াস ওভারি typical characteristics for female root knot nematode, whereby their neck region is highly reduced, uh, highly swollen tail region। মানে হচ্ছে এই সময়ে কি হয় যে তোমার ফিমেল যেগুলি আছে দেখো এখানে এদের যে নেক রেজন, এই নেক রেজন মানে কি? ঠিক উপরে ঘাড়ের দিকটা খুব ছোট্ট একটু জায়গা না, দেখো চিকন অংশ আছে উপরের দিক থেকে, দেখো সামান্য একটু জায়গা, মানে নেক রেজিয়নটা খুব কম থাকে। আর নিচের অংশটা সোলেন অংশ, টেল রেজিয়নটা খুব ফুলে আছে। পিছনের দিকের যে টেল রেজিয়নটা দেখো এটা বেশ ফোলা অবস্থায় আছে। তার মানে এই যে অবস্থা এটিকে বলা হচ্ছে, আমি তখনও বলেছিলাম যে ডাইডেলফিয়াস ওভারি। আর এই ডাইডেলফিয়াস ওভারি বা স্ফীত ওভারি দেখলেই আমরা এটাকে ক্যারেক্টারাইজ করতে পারি যে এটা হচ্ছে ফিমেল নেমাটোড। কথাটা বুঝতে পেরেছো কি? জি স্যার। কিন্তু বাট ইন দা মেলস আর ইন ভার্মিফর্ম শেপ, তখনও ভার্মিফর্মই থাকে কিন্তু একটু ফোলা ফোলা থাকে, আগের চেয়ে একটু দেখতেও এরকমই কেঁচোর মতো আঁকা বাঁকা, চিকন লম্বা, কিন্তু একটু ফোলা ফোলা থাকে। ইমিডিয়েট মাইগ্রেটস টু দ্য সেল। এই সময় তারা ইমিডিয়েটলি খুব দ্রুত মাটির মধ্যে প্রস্থান করে। হ্যাঁ, মাইগ্রেটিং হয়ে মাটির মধ্যে চলে যায়।
তারপর দ্য ফিমেলস আর রিসাইডিং ইন হোস্ট সেল টিস্যু। তার মানে এদের তো রিপ্রোডাকশন শেষ, ডিম তো এরা দিয়ে দিয়েছে অলরেডি, এখন কি করবে? এখন খাইতে যাবে। এই জন্য ফিমেলরা আবার কি করবে? আবার হোস্ট সেলের দিকে যাবে, সেখানে আবার ফিডিং শুরু করবে, ফার্দার ফিডিং, এবং সেখানে আবার সেই একই কাজগুলো করবে, স্টাইলেট ঢুকে দিবে। তারপর তোমার হচ্ছে সেখানে রিপিটেড থ্রেশিং করবে, সেখানে যে যে কাজগুলো আমরা এর আগে শিখে আসলাম সবগুলোই সেখানে হবে। সেখানে হচ্ছে জেন্ট সেল তৈরি করবে 6 থেকে 12 নম্বরের। হ্যাঁ, এইভাবে তারা তাদের লাইফ সাইকেল কমপ্লিট করবে। বুঝতে পেরেছো? স্যার মেইনলি কতদিন লাগে ওদের লাইফ সাইকেল কমপ্লিট করতে? দেখতেছি তো আবার ওরা তো আবার ইয়াতে চলেছে, লেভেল 1-এ চলে যাচ্ছে। লেভেল 1-এ যে চলে যাচ্ছে সে তো তখন হচ্ছে যে তখন নতুন ডিম তৈরি হয়ে গেল, সেখান থেকে ডিম থেকে নতুন বাচ্চা তৈরি হচ্ছে। বুঝছো? জি ততদিনে স্যার, তো, বুঝছি। হ্যাঁ ততদিনে তো এদের আবার নতুন পুনর্জন্ম শুরু হয়ে গেছে। বুঝতে পারছো? আগের জন্ম শেষ। হ্যাঁ, তো এটা হলো যে তোমার বুঝছি। মেইন যে পিরিয়ড, এটা হচ্ছে 3 to 4 উইক। তার মধ্যে বেশিরভাগ সময় নেয় 15 থেকে 20 দিন, মানে মোট 28 দিনের মধ্যে 15 থেকে 20 দিন ওরা হচ্ছে লেভেল 2-তেই শেষ করে ফেলে। মানে গাছের ক্ষতি করতে ওরা 28 দিন 21 হচ্ছে তোমার 15-20 দিন ব্যয় করে, আর বাদ বাকি সময় হচ্ছে নিজেরা একটু রেস্ট নেয় আর বাচ্চা প্রসব করে। বুঝছো? তাহলে এরা হচ্ছে অত্যন্ত ভয়ানক জিনিস, নিজের উপকারের চেয়ে মানুষের ক্ষতি বেশি করে। আচ্ছা ঠিক আছে, আজকে যা শিখলে এগুই, গল্পটা মনে রাখো, হ্যাঁ উপন্যাসটা মনে রাখো, আর নিজে নিজে একটু পড়ো, তাহলে মনে হয় যে মনে থাকবে আর পড়া মুখস্থ হবে। আর সাথে সাথে এটা হলো কি করবে, লিখে ফেলবে এইটা এবং চিত্র সহ আগের অংশটা, এই 2টি পেজ, মাত্র 2টা পেজ পড়ালাম আজকে, বুঝছো? এই 2টা পেজ মাত্র। ঠিক আছে, তাহলে আর এখানে তো কোনো সমস্যা নেই, আছে কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। খুব সুন্দর তো বোঝা যাচ্ছে। এখন যদি বাড়িতে না পড়ো তাহলে আর বোঝা জি যাবে না। স্যার। আর এইটা হচ্ছে যে মূল কথাগুলো তো তোমরা জেনেছোই, কিভাবে কখন কিরকম হয়। হ্যাঁ, সবগুলোই জেনেছো। এখন আমার মনে হয় যে একটু ক্লাসের পর পরই সাথে সাথে এগুলো নিয়ে একটু বসো। শীটগুলো, এই যে এই অংশগুলো নিয়ে লিখবে, লিখে সাথে সাথে পড়া কমপ্লিট করে ফেলবে, তাহলে আর সমস্যা হবে না। আর তোমাদের নেমাটোড আগামী দিনের যে ক্লাস হবে, সেই আগামী দিনের ক্লাসেই তোমাদের নেমাটোড শেষ হবে, মানে নেমাটোডের সব পড়াই শেষ হয়ে যাবে। ঠিক আছে? তারপর ব্যাকটেরিওলজির যে অংশটুকু বাকি ছিল ওইটা একদিন শেষ করে দিব, তাহলে নেমাটোড ব্যাকটেরিওলজি দুটিই শেষ। পরবর্তী অংশে যাব আমরা। মোট আর দুইটা ক্লাসের মধ্যে দিয়ে নেমাটোড ব্যাকটেরিওলজি দুইটি শেষ হয়ে যাবে। আহ, আর তোমরা স্যার ক্লাস, আজকের ক্লাসের পেজ দুটো আপনি দিয়ে দিয়েন ফটো আকারে। হ্যাঁ সব দিয়ে দিব, প্রতিদিনের ক্লাস ওইভাবে দেওয়া হবে। আর তোমার হলো তোমাদের ক্লাস কি একদিন পর পর করতে চাচ্ছো এখন? স্যার আপনার সময় অনুযায়ী করেন। আমার সময় অনুযায়ী আমি তো দ্রুত শেষ করে দিতে পারলেই মনে হয় ভালো, কারণ আমি পরে অনেক ব্যস্ত হয়ে যাব, তখন হয়তো ক্লাস নিতে আমার খুব সমস্যা হবে। প্রতিদিন করবা নাকি ক্লাস? না স্যার, প্রতিদিন করবো না। আচ্ছা, একদিন পর পর করো স্যার তাহলে। একদিন পর পরই থাক। ঠিক আছে, একদিন পর পর করো। হ্যাঁ, খুব প্রেসার হয়ে যাচ্ছে। তোমরা তো মানে ক্লাসের জন্য খুব উৎসুক ছিলে, ক্লাস পাচ্ছ না জন্য একদম হই হুল্লোড় বাধায় দিয়েছিল মনে হয়, তো এখন তো ক্লাস পাচ্ছ। স্যার বাকি ক্লাসগুলোর কি স্যার অবস্থা? একদিন পর পর করলে একটু ভালো আচ্ছা, হবে। একদিন পর পরই নিব ক্লাস। বাকি ক্লাসগুলোর কি অবস্থা? স্যার বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে হয়। ও, তার মানে ওগুলো তো খুব আরামেই হয়, শুধু একটাতেই খুব যন্ত্রণা হচ্ছে, এই প্লান্ট প্যাথোলজি। যন্ত্রণা না, এটা তো বুঝতে হবে সাবজেক্টটা যেমন কঠিন তেমন ক্লাসটা নেওয়ার ঠিক আছে আমাদের। শুধু ক্লাসই করো না, আমি বারবার বলছি তোমাদের কিন্তু পরীক্ষা নিব আমি যে কোনো দিন, পড়াগুলো পড়ে রেখো। বুঝছো? তো সাডেন একদিন হঠাৎ করে বলবো যে পরীক্ষা, সেদিন আবার অনেক কথা বলবে যে হচ্ছে না স্যার আমি পড়িনি, এরকম কথা যেন তখন শুনতে না হয়। এখন সময় আছে, পড়ো, যতগুলো ক্লাস হয়েছে ধীরে ধীরে পড়ে রাখো।
স্যার আপনি যে একটা পরীক্ষা নিতে চাইছিলেন, সেই একটাই তো হয়নি চুপ এখনো কর, ভাই। এখন নিবে না স্যার, পরে নিবে। নিব এখনই নিব, কিন্তু আহ কবে নিব সেটা এর মধ্যেই আমি ডেট ঠিক করে দেব তোমাদের, বুঝছো? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আর ঠান্ডা উপভোগ করো, এখন তো ঠান্ডা উপভোগ করার দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।